পাঠ করছি অতীশ দত্ত চৌধুরীর লিখিত গল্প অসংশোধনীয়। সে প্রায় অনেক বছর আগের কথা। মোবাইল ফোনের তখন চল ছিল না। কালো কুচকুচে গোবদা টেলিফোন থাকতো গুটি কয়েক অফিস কাছারিতে, আর থাকতো হাতে গোনা দু চারজন বিত্তশালী ব্যক্তিদের বৈঠকখানায়। বিয়ে থা হতো সম্বন্ধ করে। তখনকার দিনে ছেলেপুলেরা নিজের বিয়ে নিজে ঠিক করার কথা কল্পনাই করতে পারত না। দু একটা ব্যতিক্রমী ঘটনা বাদ দিলে প্রায় সব বিয়েই হতো দেখাশোনা করে। বাপ জ্যাঠা ভালো বুঝে যাকে হাতে তুলে দেবে তাকে নিয়েই ঘর করতে হবে সারাটা জীবন। কোনো রকম ট্যাঁফু করা চলবে না। এটাই ছিল তৎকালীন সমাজ ব্যবস্থার অলিখিত রীতিনীতি। ঘটকদের তখন ছিল একচেটিয়া ব্যবসা, বাপ ঠাকুরদা 14 পুরুষের রমরমা ব্যবসা। কালনা গ্রামে তখন বাদল ঘটকের খুব সুখ্যাতি। গাঁয়ের কত মেয়ের ভালো ভালো বিয়ে দেওয়া করালো এই বাদল ঘটক। গাঁয়ের কোনো মেয়ের বিয়ের বয়স হলো, কোনো বিবাহযোগ্য পাত্রের রোজগারপাতি কেমন, এই সব খবরাখবর বাদল ঘটকের নখদর্পণে। হঠাৎ সেদিন সাত সকালে বাদল ঘটক এসে হাজির। কাকা, ও রতন কাকা, কোথায় গেলে গো? চাষাবাদ নিয়ে রতন কাকা সকালের দিকটায় ব্যস্ত থাকে। গুড়মুড়ি দিয়ে জলখাবার সেরে মাঠে যাবে বলে বের হচ্ছিল, আর তখনই বাদল ঘটক এসে উপস্থিত। ঘরে একমাত্র সমস্ত মেয়ে কল্যাণীর বিয়ের জন্য অনেক দিন ধরেই বাদল ঘটককে তাগাদা দিচ্ছিল রতন কাকা। ভালো দেখে একটা উপযুক্ত পাত্র খুঁজে দিতে হবে। দেখতে দেখতে মেয়ের বয়স 17.5 হয়ে গেল। আইন লোকের টিটকিরিতে তো এবার বসবাস করাই দায়। ভালো দেখে একটা পাত্রের হাতে মেয়েটাকে দান করাতে পারলে দক্ষিণেশ্বরে গঙ্গা ঘাটে ডুব দিয়ে মায়ের কাছে পুজো দিয়ে আসবে রতন কাকা। মনে মনে মানত করে রেখেছে অনেক আগেই। হঠাৎ আজকে বাদলকে দেখে খুশিতে উজ্জ্বল হয়ে উঠল রতন কাকার বলি রেখা ওঠা মুখটা। কি খবর বাদল? দারুণ খবর কাকা। আগে খাবার দাবারের ব্যবস্থা করো দেখি, তারপর বলছি। সে এক দারুণ খবর দেব গো। হ্যাঁ নিশ্চয়ই। কি গো গিন্নি, কোথায় গেলে? বাদলের জন্য চা চাপাও, আমাকেও একটু দিও। পায়ের উপর পা তুলে দাওয়ায় বসে হাসি হাসি মুখে ফতুয়ার পকেট থেকে একটা সাদা কালো ছবি বের করলো বাদল ঘটক। কাকা, এই দেখো পাত্রের ছবি। কল্যাণীর সঙ্গে যা মানাবে না, আহা, যেন রাধাকেষ্টর জুটি। বুঝলে কাকা, কল্যাণীর ছবি ওদেরকে আগেই দেখিয়ে দিয়েছি। ওদের তো খুব পছন্দ, আর পছন্দ হবে নাই বা কেন। কল্যাণীর যেমনি ফর্সা গায়ের রং, তেমনি সুন্দর পান পাতার মতো মুখখানি, টানা টানা চোখ। নিজের রূপের প্রশংসা আর নিজের বিয়ের কথাবার্তা শুনতে পেয়ে কল্যাণী এক ছুট্টে পালালো তার পাতানসই কাকলিদের বাড়িতে। বাদলের জন্য চা মুড়ি এনে দিল কল্যাণীর মা। কর্তার পাশে বসে উঁকি দিয়ে দেখছে পাত্রের ছবি। যেরকম উৎসাহ নিয়ে ছবিটা হাতে নিয়েছিল রতন কাকা, ছবিটা দেখার পর শুকনো মুড়ির মতো কেমন যেন মিয়ে গেল মুখখানা। ইয়ে বাদল, পাত্রে তো অনেক বয়স গো, আর কি মোটা সোটা। আমার মেয়ের সঙ্গে মানাবে? কি করে বলছো গো তুমি? ও হো কাকা, তুমি না? আগেই তো বললুম রাধাকেষ্ট জুটি। ফটোতে দেখোনি নাটগোপালের কেমন চেহারা? ওইটাকে মোটা বলে না গো। ঘরের গরুর খাঁটি দুধ ঘি খাওয়া স্বাস্থ্যবান পাত্র। ওদের গোয়ালে দুধেল গাই আছে, জমি জমা আছে, ব্যান্ডেলে পৈতৃক বাড়ি, আর কি চাই? কিন্তু বয়স কত? কতই আর হবে বয়স রমেশের? এই তো সবেমাত্র 36-এ পা দিল। 36? হ্যাঁ, বলো কি? আমাদের মেয়ে তো মাত্র 18 হবে আর 2 মাস পর। তার মানে তো পাত্রের দ্বিগুণ বয়স। ও হো কাকা, দ্বিগুণ কি করে হলো? কল্যাণীর বয়স যখন 25 হবে, তখন কি রমেশের বয়স 50 হচ্ছে? 43 হবে তখন। 18 বছরের ব্যবধান তো হামেশাই হয়। কি গো কাকি, তোমার ব্যবধান কত কাকার সাথে? কাকি মনে হয় লজ্জা পেয়ে গেল, চুপ করে আছে ঘোমটা টেনে। বাদল তার ব্যবসায়িক কায়দায় আউড়ে চলেছে পাত্রের প্রশংসা। কাকা, বেটা ছেলের বয়স আবার কেউ দেখে নাকি? দেখতে হয় পরিবার কেমন, ঘরদোর কেমন।
পাত্র কামায় কেমন এইসব দেখে। তা কি করে পাত্র? হ্যাঁ, সরকারি চাকরি করে গো। লেখাপড়া জানা ছেলে, তোমার মতো লাঙল ঠেলে না। ও, চাকরি কোথায়? ওই ব্যান্ডেলেই? না না, ব্যান্ডেলে তো পৈতৃক বাড়ি। ছেলে চাকরি করে কাটোয়া লাইনে, জামতারা গ্রাম আছে না, সেইখানে। ও আচ্ছা, আর দাবি দেওয়া কি কি দিতে হবে সেসব কিছু বলেছে? দেখো কাকা, সরকারি চাকুরে পাত্রের দাবি তো একটু বেশি হবেই, কিন্তু আমি দাবি রেখেছি শুধু তোমার কথা ভেবে। দরদাম করে অনেকটাই কমে রাজি করিয়ে ফেলেছি। তাও শুনি কি কি দাবি। আমি আবার পারবো কি না সেটাও তো দেখতে হবে। পারবে না কেন? একটা মাত্র মেয়ে তোমার। আরে, দাবি বলতে তেমন কিছু নয় গো কাকা। খাট, আলমারি, প্রণামী শাড়ি এগুলো তো সবাই দেয়। ছেলের ঘড়ি, আংটি, বোতাম তো দেয়ই। এগুলো তো আর দাবির মধ্যে পড়ে না। শুধু 2 লাখ টাকা নগদ চেয়েছে। আর একটা সাইকেল চাই। ব্যাস, সাইকেলটাও নিত না। আসলে ছেলে চাইছে অফিস থেকে কোয়ার্টারে সাইকেলে চেপে যাওয়া আসা করবে। এখন পায়ে হেঁটে যাতায়াত করে। বিয়ের পর বউকে নিয়ে সাইকেলে করে বিকেলের দিকে ঘুরতে বেরোবে। তোমার মেয়ের জন্যই সাইকেল চাওয়া, নইলে এখন কি আর পায়ে হেঁটে চাকরি করছে না? দ্বিধায় পড়ে গেছেন রতন কাকা। জমি জামা বিক্রি বাটা করে 2 লাখ টাকা নগদ না হয় দেওয়া যাবে, সাইকেলটাও না হয় দেওয়া গেল। কিন্তু পাত্রের বয়সটা যে বড্ড বেশি, প্রায় 20 বছর। 10 বছরের বড় হলে তেমন দোষের কিছু ছিল না, ওটা আকছার হচ্ছে। কিছুতেই মন সায় দিচ্ছে না এই বিয়েতে। ধুরুন্ধর বাদল কিন্তু ধরে ফেলেছে রতন কাকার মনের কথা। শোনো কাকা, তোমাকে একটা কথা বলি। সরকারি নিয়মকানুন জানো তো? স্বামীর অবর্তমানে স্ত্রী সেই চাকরিটা পায়। যে সে চাকরি নয় গো, একেবারে সরাসরি সরকারি চাকরি। তারপর ধরো ব্যাংকে ছেলের টাকা পয়সা ভালোই জমানো আছে, জীবন বিমাও করানো আছে। বলতে নেই, বয়সের কারণে হঠাৎ কিছু হয়ে গেলে তোমার মেয়ে কিন্তু না খেয়ে মরবে না, বাকি জীবনটা ওর ভালোভাবেই কেটে যাবে। ছি ছি ছি, মেয়ের বিয়ের আগেই এইসব কথা কেউ ভাবে? ভাবিয়া করিও কাজ কাক্কা, করিয়া ভাবিও না। আসল জিনিসটাই তো তুমি ভেবে দেখলে না। কি? বিয়ের পর প্রথম দিন থেকেই তোমার মেয়ে তার স্বামীকে নিয়ে বাইরে থাকবে। শ্বশুর ঘর করতে হচ্ছে না, শাশুড়ির মুখঝামটা শুনতে হবে না, শ্বশুর শাশুড়ির ফরমায়েশ শুনতে হচ্ছে না, সেবা যত্ন করতে হচ্ছে না। এইটা কজন মেয়ে পায় বলো দিকি? বাদলের কথাগুলো শ্রুতিকটু হলেও বাস্তবসম্মত। রতন কাকার একবার মনে হচ্ছে নাকচ করে দিই, আবার পরক্ষণেই মনে হচ্ছে ছেলে সরকারি চাকরি করে। এরকম সুবর্ণ সুযোগ কিন্তু বারে বারে আসবে না। আবার কবে সুপাত্রের সন্ধান দেবে বাদল ঘটক, ততদিন পর্যন্ত কিভাবে লোকের মুখ চুপ করিয়ে রাখা হবে? মেয়ের বয়স তো ক্রমশই বাড়ছে, তবুও একজন মেয়ের বাপ হিসেবে এই বিয়েতে সম্মতি দিতে পারছেন না। শেষমেশ বাদলের অনর্গল কথায় সিদ্ধান্ত বদল করতে বাধ্য হলেন রতন কাকা। রাজি হলেন মেয়ের বিয়ে দিতে। এখন যদি পাত্রপক্ষ এসে মেয়েকে দেখে পছন্দ করে, তাহলে রতন কাকা অরাজি হবে না। কল্যাণীকে পছন্দ না হওয়ার কোনো কারণ নেই। দেখতে শুনতে যথেষ্ট সুন্দরী, ঘরোয়া কাজকর্ম সবই পারে। দুপক্ষের দেখাশোনার পর, পাত্রের পাকা দেখার পর অবশেষে একটা শুভ দিন দেখে বিয়ে হয়ে গেল রমেশ আর কল্যাণীর। একমাত্র মেয়ের বিয়েতে রতন কাকা কোনো কিছু ত্রুটি রাখেননি, উজাড় করে দিয়েছেন মেয়ের বিয়েতে। বাদল ঘটক তার প্রাপ্য ছাড়াও উপরি বকশিস পেয়েছে রতন কাকার কাছ থেকে। সে খুব খুশি। অষ্টমঙ্গলা মিটে যাওয়ার পর রমেশ তার নতুন বউ কল্যাণীকে নিয়ে নতুন সংসার পাতল কাটোয়ার জামতারা গ্রামে, অফিস কোয়ার্টারে। রমেশের কোয়ার্টার থেকে অফিস পর্যন্ত পায়ে হেঁটে যেতে আধ ঘন্টার মতো সময় লাগে। ব্যান্ডেল কাটোয়ার রেল লাইনের এপারে কোয়ার্টার, আর ওপারে রমেশের অফিস। এতদিন রমেশ পায়ে হেঁটেই যাতায়াত করত। এবার থেকে অফিসে যাবে নতুন সাইকেলে চেপে। জামতারা গ্রামে যে রমেশের এত বন্ধুবান্ধব আছে সেটা জানা ছিল না কল্যাণীর। প্রথম দিন অফিস থেকে রমেশ যখন কোয়ার্টারে ফিরল,
দরজা খুলে কল্যাণী অবাক হয়ে দেখে একদল বন্ধুদের নিয়ে এসেছে রমেশ। ওরা সবাই নাকি আজ রাতে নতুন বউয়ের হাতে রান্না চেখে দেখতে এসেছে। নানান রকম সবজি, মাছ, মাংস বাজার করে এনেছে রমেশ। এত লোকের রান্না কল্যাণী কোনোদিন একা হাতে করেনি। প্রথমটাই একটু হকচকিয়ে গেলেও নিজেকে সামলে নিয়ে শুরু করলো অতিথি সেবা। কয়েক ঘন্টার অক্লান্ত পরিশ্রমে শেষ করলো এতগুলো লোকের রান্না। ওদিকে রমেশ তার বন্ধুদের নিয়ে বসিয়েছে তাসের আসর। মাঝে মধ্যেই আসছে চায়ের ফরমাইশ। রান্না করতে করতে হাঁড়ি নামিয়ে চায়ের জল চাপাতে হচ্ছে কল্যাণীকে। সেই রাতে ক্লান্ত বিধ্বস্ত হয়ে শুতে শুতে অনেক রাত হয়ে গেছিল কল্যাণীর। আর ওদিকে খেয়ে দিয়ে নাক ডাকিয়ে ঘুমিয়েছে রমেশ। সেই রাতের অত খাটুনি নিয়ে কল্যাণীর কোনো অভিযোগ নেই। স্বামীর বন্ধুরা নতুন বউয়ের হাতে রান্না খাওয়ার আবদার করে থাকে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু যেটা অস্বাভাবিক সেটা হলো এই খাওয়া দাওয়া শুধুমাত্র ওই এক রাতেই সীমাবদ্ধ ছিল না। রোজই সন্ধ্যা থেকে রাত 9টা পর্যন্ত বন্ধুদের সঙ্গে তাস খেলা চলতো, আর তার সাথে বারবার চায়ের আবদার। মাসের প্রথম দিকে মাইনে পাওয়ার পর কোনো দিন কল্যাণীকে সবার জন্যই করতে হতো রাতের রান্না। এ নিয়ে কল্যাণী কখনো তেমন কোনো অভিযোগ করেনি। অফিসের কাজ রমেশ করে নামকেও আসতে। কোনো মতে একবেলা কাজ করেই টিফিন টাইমে বাড়ি চলে যায়। দুপুরে খাওয়া দাওয়া সেরে ভাত ঘুম দিয়ে সন্ধে হতে না হতেই তাস খেলতে বসে পড়ে বন্ধুবান্ধবদের সাথে। টিফিন টাইমের পর কোনো দিনই অফিসে যায় না। ওই একবেলা কাজ করেই যেন উদ্ধার করে দিয়েছে। ইয়া বিশাল বপু চেহারা। ভাত খেলেই রমেশের ঘুম পেয়ে যায়। তখন আর ইচ্ছে করে না অফিসে ফিরে যেতে। দপ্তরের হাজিরা খাতায় প্রতিদিন ইন টাইম আর আউট টাইম দিয়ে সই করতে হয়। রমেশ রোজই আউট টাইম 5টায় লিখে সই করে দেয় দুপুরে খেতে যাওয়ার সময়, বেলা ওই 1:30 নাগাদ। তারপর সাইকেল চড়ে বাড়ি চলে যায় বউয়ের হাতে রান্না মাছ ভাত খেতে। কোনো দিন সদর থেকে বড়বাবু আসার আগাম খবর থাকলে সেদিন আর এই ফাঁকিটা দেওয়া সম্ভব হয় না। তবে সেটা তো ঘটে 9 মাসে 6 মাসে। বাকি সারাটা বছর এইভাবে হেসে খেলে একবেলা ডিউটি করে ভালোই চলছে রমেশের। একদিন কথায় কথায় কল্যাণী জিজ্ঞেস করলো, হ্যাঁ গো, তুমি যে রোজ 1:30টায় বেরিয়ে পড়ো, কেউ কিছু বলে না তোমায়? কে বলবে, আমি তো অফিসের হর্তাকর্তা। তাছাড়া অফিসের টেলিফোন সবসময় খারাপ থাকে। সদর থেকে ফোন করে কেউ খোঁজ নিতে পারবে না আমি অফিসে আছি নাকি নেই। তাও যদি কোনো দিন ধরা পড়ে যাও, কি দরকার তোমার তাড়াতাড়ি আসার? আমি না হয় রান্না করে তোমার অফিসে দিয়ে আসবো। আর ঘুমটা, দুপুরের ঘুমটা কি অফিসে বসে ঘুমাবো? ওসব তুমি ভেবো না তো। ওটা আমার অফিস, আমি বুঝবো কি করে চালাবো। অগত্যা চুপ করে যায় কল্যাণী। মনে মনে ভয় হয়। মনে পড়ে যায় রাখালের সেই পালে বাঘ পড়ার গল্পটা। হঠাৎ যদি কোনো দিন আগাম খবর না দিয়ে সদর থেকে অফিসের বড়বাবু চলে আসেন। কল্যাণী অনেক চেষ্টা করেছে, কিন্তু অলস রমেশকে অনেক বুঝিয়েও ফাঁকি দেওয়া থেকে বিরত করতে পারেনি। খাতায় কলমে হিসেব ঠিকঠাক আছে। ইন টাইম সকাল 10টায়, আউট টাইম বিকেল 5টায়। ধূর্ত রমেশ তার সাকরেদ পিয়নকে শিখিয়ে পড়িয়ে রেখেছে। হঠাৎ যদি কোনো দিন বড়বাবু আচমকা এসে হাজির হন, তাহলে সে যেন বলে আজ সকাল থেকে রমেশবাবুর পেটে মোচড় দিচ্ছিল, তাই এইমাত্র উনি কোয়ার্টারে গেলেন, এক্ষুনি চলে আসবেন। এইভাবে বড়বাবুকে সামাল দিয়ে যেন সাথে সাথে কোয়ার্টারে খবর দেওয়া হয়। কিন্তু চুরিবিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ে ধরা, আর ধরা পড়লেই মরা। সময় চুরিও তো এক প্রকার চুরি। তার শাস্তি অবশেষে একদিন পেতেই হলো রমেশকে। ধরা পড়ল চুরি করে, না বড়বাবুর হাতে নয়, পৃথিবীর সবচাইতে বড়বাবু স্বয়ং ঈশ্বরের হাতে। অন্যান্য দিনের মতো সেদিনও বেলা 1:30 নাগাদ রেলগেটের দুদিকে পোস্ট নামানো, লাল বাতি জ্বলছে। দূর থেকে দেখা যাচ্ছে একটা মালগাড়ি ধেয়ে আসছে এদিকেই। অনেক লম্বা মালগাড়ি, তা প্রায় 100 কামরা তো হবেই। পার হতে অনেক সময় লাগবে। প্রখর রৌদ্রে হঠাৎই ধৈর্যচ্যুতি ঘটে গেল রমেশের। রেলগেটের তলা দিয়ে সাইকেল গলিয়ে পার হতে গেল রেল লাইন।
আর কিভাবে যেন রেল লাইনের ফাঁকে আটকে গেল তার নতুন সাইকেলের সামনের চাকা। সাইকেলের মায়া ত্যাগ করে যদি সরে যেত রমেশ, তাহলে হয়তো প্রাণে বেঁচে যেত। কিন্তু বিনাশকালে বিপরীত বুদ্ধি। আশপাশের লোকজনের তুমুল চিৎকার চেঁচামেচি কানে যায়নি তখন। হতবুদ্ধি হয়ে প্রাণপণে চেষ্টা করছিল সাইকেলটা ছাড়াতে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। রেলের চাকা এসে পিষে দিয়েছে রমেশের দেহখানি। গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে নতুন সাইকেল। রমেশের মাথা ও বুকের উপর দিয়ে চলে গেছে রেলের চাকা। দুবার ধরফর করে নড়ে উঠে চিরদিনের জন্য স্থির হয়ে গেছে রমেশের দ্বিখণ্ডিত দেহ। একদলা ঘিলু বেরিয়ে গেছে মাথা ফুঁড়ে। মুখটা এতটাই বীভৎসভাবে বিকৃত হয়ে গেছে যে তাকে চেনাই দুঃসাধ্য। খবর পেয়ে ছুটে এসেছিল রমেশের বাবা মা, কল্যাণীর বাবা মা। সাথে এসেছিল বাদল ঘটক। সেদিন নিরপরাধ কল্যাণীর উপর সব কিছুর দায় চাপিয়ে দিয়েছিলেন রমেশের বাবা মা। এই হচ্ছে অলক্ষণী মেয়ে, এ হচ্ছে ভাতার খাকি। ছেলে আমার এত বছর ধরে জামতারায় কাজ করছে, কই কোনোদিন তো কোনো অঘটন ঘটেনি। যেই ছেলের জীবনে এই সর্বগ্রাসী রাক্ষসীটা এসেছে, খেয়ে নিল আমার ছেলেটাকে। আমাদের ঘরে এ মেয়ের কোনো জায়গা হবে না। নিয়ে যান আপনাদের ডাইনিকে। রাগে দুঃখে অপমানে চুপ করে আছে রতন কাকা। কল্যাণীও শোকস্তব্ধ বিমূঢ়। কেউ কিছু বলার মতো অবস্থায় নেই। অন্তিম কাজকর্ম সেরে সবাই ফিরে গেলেন নিজের নিজের বাড়িতে। বাদল ঘটকের জীবনে এ এক কলঙ্কিত অধ্যায়। 14 পুরুষের ব্যবসায় যে সুনাম তিল তিল করে এতকাল অর্জন করেছিল, এক লহমায় সব ধুলোই মিশিয়ে গেছে। যদিও বাদলের কোনো দোষ নেই এতে, কিন্তু লোকমুখে তো দাবানলের মতো ছড়িয়ে পড়বে কেমন বিয়ে দিয়েছিল বাদল ঘটক। যে বছর ঘুরতে না ঘুরতেই বেধবা হয়ে গেল মেয়েটা। শ্রাদ্ধ শান্তি মিটে গিয়ে পরিস্থিতি কিছুটা শান্ত হবার পর বাদল ঘটক গিয়ে দেখা করল রতন কাকার সাথে। কাকা, সেদিন আমি ছোট মুখে একটা বড় কথা বলেছিলাম বলে জানি তোমার খুব রাগ হয়েছিল, কিন্তু দেখো বাস্তবকে তো আর অস্বীকার করা যায় না, তাই না? কি বলতে চাইছিস, খোলাখুলি বল। বলছি তোমার মেয়ে মানে কল্যাণী তার শ্বশুর বাড়িতে জায়গা না পেলেও ও কিন্তু ওর স্বামীর চাকরিটা পাবে। জীবন বীমা, টাকা পয়সা, ব্যাংকে জমানো স্বামীর টাকা সবই পাবে। জামাইই রইল না, তার আবার জমানো টাকা পয়সা দিয়ে কি হবে? শোনো কাকা, এখন এসব আবেগে ভাসলে তো চলবে না। তুমি আর কাকি কতদিন? মেয়েটার তো ভবিষ্যৎ আছে। চাকরিটা ওর দরকার, জীবন বীমা টাকাগুলো পাওয়া দরকার, ঠিক কি না? বলে যা, শুনছি। হ্যাঁ, সেটাই বলছিলাম। তুমি যদি রাজি থাকো তাহলে অনুপকে বলবো। অনুপ আমার দুঃসম্পর্কের আত্মীয় হয়, কলকাতায় থাকে। কল্যাণীর চাকরির জন্য, তারপর জীবন বীমা টাকা পয়সা পাওয়ার জন্য যা যা কিছু কাগজপত্র দাখিল করতে হবে, সেসব কিছু ও সামলে নিয়ে সুষ্ঠুভাবে কাজটা করে দিতে পারবে। তার জন্য ওর রাহা খরচ আর সামান্য কিছু পারিশ্রমিক লাগবে। দেখো কাকা, তুমি তো আর কলকাতায় নিজে গিয়ে এইসব কাগজপত্র দাখিল করতে পারবে না, কি তাই তো? অনুপকে কি বলবো তাহলে? ঠিক আছে, বলে দে, সে না হয় দেবক্ষণ, যা পারিশ্রমিক লাগে। রতন কাকার কাছ থেকে সম্মতি আদায় করে আর কিছু টাকা অগ্রিম নিয়ে বাদল ঘটক চলে গেল কলকাতায় তার আত্মীয়র বাড়িতে। সরকারি দপ্তরের জীবন বীমার অফিসে কম দৌড়াদৌড়ি করেনি অনুপ ছেলেটি। অনেক চেনা জানাও ছিল, ভেবেছিল খুব সহজেই করে ফেলতে পারবে এই কাজটা। কিন্তু প্রায় মাসখানেক নাগাড়ে পরিশ্রম করেও পণ্ড হয়ে গেল সমস্ত প্রচেষ্টা। হতাশ হয়ে দুজনে গ্রামে ফিরে এলো খালি হাতে। দাওয়ায় বসে আছেন রতন কাকা, তার পাশে বসে আছে অনুপ আর বাদল ঘটক। অধীর আগ্রহে তাকিয়ে আছেন পৌর মানুষটি। মেয়ের চাকরিটা তাহলে জামতারা গ্রামেই হবে নিশ্চয়ই। তাই যদি হয় তাহলে জমি জামা বিক্রি করে দিয়ে এই গাঁয়ের পাট চুকিয়ে দিয়ে গিন্নিকে নিয়ে মেয়ের কোয়ার্টারে গিয়ে উঠবে। এই নিয়ে গিন্নির সঙ্গে সলা পরামর্শও করা হয়ে গেছে। গিন্নির সম্মতি আছে তাতে। মেয়ে এখন 3 মাসের পোয়াতি। এই অবস্থায় মেয়েকে তো আর একা জামতারা গ্রামে পাঠানো যায় না, যতই আলাদা কোয়ার্টার দিক না কেন। অসহায় মানুষটার মুখের উপর কি করে বলবে বাদল যে অগ্রিম টাকা নিয়েও কাজটা সে করতে পারল না?
কিন্তু সত্যটা তো একদিন তাকে বলতেই হবে। উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে রতন কাকা আর কাকি। দরজার আড়ালে ছলছল চোখে তাকিয়ে আছে কল্যাণী। অবশেষে বাদল নীরবতা ভঙ্গ করল খানিক বিরতি নিয়ে। কাকা, আমি পারলাম না গো। অনেক চেষ্টা করেও পারলাম না। ওরা বলে দিয়েছেন তোমার মেয়ের চাকরিটা হবে না, এমনকি জীবন বিমার একটা টাকাও কল্যাণী পাবে না। সে কি? কেন কেন পাবে না? তুই তো বলেছিলি। হ্যাঁ কাকা, বলেছিলাম। বাকিটা এই অনুপ, তুই বল ভাই, কেন চাকরি পাবে না মেয়েটা? একরাশ হতাশা নিয়ে সবাই তাকিয়ে আছে অপরিচিত অনুপের মুখের দিকে। অনুপেরও বলতে খারাপ লাগছে এরকম একটা অস্বস্তিকর পরিস্থিতিতে, তবুও বলতে তো তাকে হবেই। সেই জন্যই কলকাতা থেকে তাকে এই গ্রামে নিয়ে এসেছে বাদল। কাকাবাবু, বলতে আমার খুবই খারাপ লাগছে, কিন্তু জানেন, আমি আমার দ্বারা যতখানি সম্ভব যেখানে যেখানে যার কাছে গেলে কাজটা হবে সেই সমস্ত জায়গায় গিয়েছি। অনেক চেষ্টা তদবির করেছি, কিন্তু আমার সমস্ত চেষ্টা বিফলে গেল শুধুমাত্র একটাই কারণে। হতাশ হয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছেন রতন কাকা। অস্পষ্ট জানতে চাইলেন, কি কারণে? প্রথমে আমি রেলের দপ্তরে গিয়েছিলাম। রেল কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন ওই দিন মালগাড়ির ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছিল। লেভেল ক্রসিংয়ের গেটকিপার লিখিত বয়ানে জানিয়েছেন সেই সময় ঘড়িতে সময় ছিল বেলা 1:43। কিন্তু সরকারি দপ্তরের হাজিরা খাতায় জলজল করছে রমেশবাবুর স্বাক্ষর। ওই দিনের আউট টাইম বিকেল 5টায়। সরকারি অফিসাররা তাই প্রশ্ন তুলেছেন, যে ব্যক্তি বিকেল 5টা পর্যন্ত অফিসে কাজ করছিলেন তিনি কিভাবে সেই দিন বেলা 1:43 মালগাড়ির ধাক্কায় নিহত হতে পারেন? হ্যাঁ, মানছি ওই রেলের দুর্ঘটনার পর থেকে উনি আর অফিসে জয়েন করেননি, কিন্তু তাতে তো এটা প্রমাণ হয় না যে ওই দুর্ঘটনায় নিহত হয়েছেন রমেশবাবু। এই প্রশ্নের একটাই উত্তর হয়, রমেশবাবু জীবিত এবং উনি নিখোঁজ। সরকারি দপ্তরে এমন কোনো নির্দেশনামা নেই যে নিখোঁজ ব্যক্তির জায়গায় ওনার স্ত্রীকে চাকরি দেওয়া যেতে পারে। জানেন কাকাবাবু, তখন আমি পাল্টা যুক্তি দিয়েছিলাম, অনেক করে বুঝিয়ে বলেছিলাম স্থানীয় ডাক্তার সাহেব যে ডেথ সার্টিফিকেটে রমেশবাবুর নাম লিখেছিলেন সেটা কি তাহলে মিথ্যা? কিন্তু ওনারা এই যুক্তি মানতে নারাজ। বলেছেন, আরে মশাই, ডেড বডির মাথাটাই তো গুঁড়িয়ে গেছিল, ওটাই যে রমেশবাবুর দেহ সেটা আইডেন্টিফাই হলো কি করে? আপনারা একটা দাবিদারহীন বেওয়ারিশ লাশকে রমেশবাবুর দেহ বলে দাবি করছেন। ঠিক ওই একই যুক্তি দিয়েছেন জীবন বীমা কর্তৃপক্ষ। ওনারা একটা টাকা তো দেনইনি, পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে বেওয়ারিশ লাশকে এভাবে রমেশবাবুর মৃতদেহ বলে দাবি করলে আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। অতএব সাবধান থাকুন। যে ব্যক্তি জীবিত তার পরিবারকে মৃত্যু পরবর্তী সুযোগ সুবিধা দেওয়া সম্ভব নয়। ওনারা আরও পরামর্শ দিয়েছেন, আপনারা বরং থানায় গিয়ে রমেশবাবুর নামে নিখোঁজ ডায়েরি করুন। কিন্তু কাকাবাবু, আপনারা সবাই জানি যে ব্যক্তি আদৌ বেঁচে নেই তার নামে নিখোঁজ ডায়েরি করে কী লাভ? কাকাবাবু, তাই আমি আর কিচ্ছুটি করতে পারলাম না, আমাকে ক্ষমা করে দেবেন। সবটা শুনে বিস্ময়ে হতবাক হয়ে গেছেন রতন কাকা। এটাকেই বলে ভাগ্যের পরিহাস। এটাই তাহলে কল্যাণীর জীবনের করুণ পরিণতি। একটি মানুষের মারাত্মক একটি ভুলের মাসুল দিচ্ছে অপর একটি নিরপরাধ মানুষ। সেই ভুলের মাসুল গুনতে চলেছে আসন্ন নবজাতক। এই ভুল এমনই একটি ভুল যে ভুল সংশোধন করার আর কোনো উপায় রইল না। এমনকি নিজের জীবনের দাম দিয়েও তরতাজা একটি প্রাণের বিনিময়ে এই ভুলটা তো ভুলই রয়ে গেল। এ ভুল যে অসংশোধনীয়। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।